মন্ত্রিত্ব হারিয়ে প্রধানমন্ত্রী সম্পর্কে যা বললেন সাবেক মন্ত্রী শাহজাহান খান। টানা ১০ বছর মন্ত্রী থাকার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান। তবে এবার মন্ত্রিত্ব পাননি তিনি। বিষয়টি প্রধানমন্ত্রীর এখতিয়ার বলে মন্তব্য করেছেন তিনি। এ প্রসঙ্গে শাহজাহান খান বলেন, নতুন মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে শেখ হাসিনার প্রতি জনমানুষের আস্থা আরও বাড়বে। নতুন মন্ত্রিসভায় নিজের জায়গা না হলেও বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি। এ সম্পর্কে শাহজাহান খান বলেন, প্রধানমন্ত্রী একজন দক্ষ ও পরিপক্ক রাজনীতিবিদ। ৪ বারের মতো সরকার পরিচালনা করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা জানেন কাকে দিয়ে কি কাজ করা যাবে। স্বর্ণকার যেমন সোনা চেনেন, তেমনি শেখ হাসিনা তার নেতাকর্মীদের চেনেন। সাবেক নৌপরিবহন মন্ত্রী বলেন, গত ১০ বছরে মন্ত্রীদের বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ জানতে পারবেন না। দক্ষ ও যোগ্যতার ভিত্তিতে মন্ত্রীরা তাদের দায়িত্ব পালন করছেন। এবার তিনি নতুনদের জায়গা দিয়ে বিশেষ চমক দেখিয়েছেন। যুদ্ধক্ষেত্রেও দ্বিতীয় সারির সৈনিক রাখা হয় নিরাপত্তার জন্য, রাজনীতিতেও ঠিক তাই। তিনি আরও বলেন, আওয়ামী লীগ বিশাল একটি রাজনৈতিক দল। এই দলের বহু নেতাকর্মী আছেন যারা অত্যন্ত দক্ষতার সঙ্গে মন্ত্রণালয় পরিচালনা করতে পারেন। দেশ ও জাতির প্রতি দায় এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দলের নেতারা তৎপর। শাহজাহান খান আরও বলেন, সরকার পরিচালনা করতে গিয়েও আমাদের মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার্থে আন্দোলন করতে হয়েছে। সময়ের দাবি হচ্ছে সরকার বিরোধী শক্তিকেও মুক্তিযুদ্ধের চেতনায় সংঘবদ্ধ হওয়া উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতির এই ধারা সৃষ্টি করতে চাইছেন। মন্ত্রিসভা থেকে অভিজ্ঞদের বাদ পড়া প্রসঙ্গে শাহজাহান খান বলেন, আমার মনে হয় না নতুন মন্ত্রিসভা কোনো সংকটে পড়বে। বিভিন্ন মন্ত্রণালয়ে সংসদীয় স্থায়ী কমিটি থাকে। স্থায়ী কমিটি একটি শক্তিশালী বডি। মন্ত্রীকে এই কমিটির পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়ে থাকে। তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি বাদ পড়া অভিজ্ঞ মন্ত্রীদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব দেন, তাহলে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। এতে মন্ত্রণালয়ের গতি আরও সঞ্চার হবে। এদিকে যে কারণে ঐক্যফ্রন্ট থেকে সরে যাচ্ছেন মোশাররফ ও মওদুদ। জাতীয় ঐক্যফ্রন্টের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্টিয়ারিং কমিটিতে আসছে পরিবর্তন। আগের কমিটির 2 সদস্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমেদ কমিটিতে থাকতে অস্বীকৃতি জানিয়েছেন। তাদের স্থলে নেওয়া হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির অপর 2 সদস্যকে। সূত্র জানায়, নীতি নির্ধারণে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের কর্তৃত্ব ভালো চোখে দেখছেন না বিএনপির জ্যেষ্ঠ নেতারা। তারা মনে করছেন ঐক্যফ্রন্টে বিএনপির মত খুব একটা গুরুত্ব পাচ্ছে না। অনেক সময় ফ্রন্ট নেতাদের ছাড় দিতে গিয়ে বিএনপিকে মাশুল দিতে হচ্ছে। এভাবে চলতে থাকলে দলটির অস্তিত্ব সংকটে পড়বে। পাশাপাশি ঐক্যফ্রন্টের পেটে ঢুকে পড়বে বিএনপি। এসব কারণে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের দূরত্ব নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতা ঐক্যফ্রন্টের সঙ্গে একসঙ্গে পথ চলা মেনে নিতে পারছেন না। এমনকি তারা বিএনপির হাইকমান্ডকে বিষয়টি ভেবে দেখার কথা বলে রেখেছে। বিএনপির হাইকমান্ড ঐক্যফ্রন্টকে ছাড় দেওয়ার নীতিতে অনড় থাকায় ফ্রন্টের স্টিয়ারিং কমিটিতে থাকতে অস্বীকৃতি জানিয়েছে জ্যেষ্ঠ 2 নেতা। জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটিতে থাকতে চাচ্ছেন না বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমেদ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরই দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে তাদের নাম। সূত্র জানায়, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমেদ জাতীয় ঐক্যফ্রন্টে থাকার বিষয়ে নিজেদের অনীহার কথা দলের হাইকমান্ডকে জানিয়ে দিয়েছেন। হাইকমান্ডও সবকিছু বিবেচনায় এতে সায় দিয়েছে। তাদের স্থলে নতুন 2 জনকে স্টিয়ারিং কমিটিতে যুক্ত করা হচ্ছে। জাতীয় ঐক্যফ্রন্টের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম হচ্ছে স্টিয়ারিং কমিটি। এই কমিটির সদস্যরা আলোচনা করেই যে কোনো সিদ্ধান্ত নেন। এতে বিএনপি সহ শরিক সব দলের 3 জন করে প্রতিনিধি আছেন। বিএনপি থেকে স্টিয়ারিং কমিটিতে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমেদ। রাজনৈতিক দলগুলোর বাইরে এই কমিটির সদস্য গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। একাদশ সংসদ নির্বাচনের পর বিএনপির অভ্যন্তরীণ জটিলতা এবং টানাপোড়েনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমেদ ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটিতে থাকা নিয়ে নিজেদের অনীহা প্রকাশ করেন। এই কারণে তারা নির্বাচন পরবর্তী ঐক্যফ্রন্টের কোনো বৈঠকে উপস্থিত হননি। তাদের এমন মনোভাব লন্ডনে থাকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জানানো হলে দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ডক্টর আব্দুল মঈন খানকে স্টিয়ারিং কমিটির দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে। ঐক্যফ্রন্টের আগামী বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হবে বলে জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, নো কমেন্টস।
এছাড়া আরও 3 জন স্থায়ী কমিটির সদস্যকে ফোন দেওয়া হলে এ নিয়ে তারা কোনো কথা বলতে রাজি হননি। সর্বশেষ 17 জানুয়ারি ঐক্যফ্রন্টের বৈঠকে বিএনপির কোনো প্রতিনিধিই উপস্থিত ছিল না। তখন ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছিল, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ থাকায় আসতে পারেননি। গয়েশ্বরচন্দ্র রায় ও আব্দুল মঈন খান যানজটের কারণে আসতে পারেননি। তবে দলটির অভ্যন্তরীণ জটিলতার কারণে সেদিনের বৈঠকে কোনো প্রতিনিধি উপস্থিত থাকতে পারেননি বলে নিশ্চিত করেছে একটি সূত্র। জানা গেছে, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন শুরু থেকেই বিএনপির প্রতি ঐক্যফ্রন্ট নেতাদের মনোনয়ন ইস্যুসহ নানা বিষয়ে চাপ মেনে নিতে পারছিলেন না। তিনি বিষয়টি নিয়ে দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা এবং বিএনপির বুদ্ধিজীবীদের সঙ্গে আলাপও করেছেন। এমনকি বিএনপিপন্থী বুদ্ধিজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমেদের সঙ্গে মোশাররফের একটি কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যাতে ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে বিএনপি নেতাদের টানাপোড়েনের বিষয়টি প্রকাশ্যে চলে আসে। এরপর থেকে তিনি ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির আর কোনো বৈঠকে অংশ নেননি। নির্বাচনের আগে ঐক্যফ্রন্টের কোনো প্রার্থীর প্রচারও দেখা যায়নি বর্ষিয়ান এই নেতাকে। তিনি ব্যস্ত থেকেছেন নিজ নির্বাচনী এলাকা কুমিল্লায়। এদিকে জামাত নিয়ে ঐক্যফ্রন্টের অচলাবস্থা কাটাতে সিঙ্গাপুর গেছেন ডক্টর কামাল হোসেন। গতরাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে তিনি দেশ ছাড়েন। 1 সপ্তাহ ডক্টর কামাল হোসেন সিঙ্গাপুরে অবস্থান করবেন। যদিও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক গণফোরামের পক্ষ থেকে বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি সিঙ্গাপুরে গেছেন, কিন্তু একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলছে জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে সৃষ্ট টানাপোড়েন মেটাতেই তিনি সিঙ্গাপুরে গেছেন। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা। সিঙ্গাপুরে তারেক জিয়ার এই প্রতিনিধিরাই বিভিন্ন বিষয়ে দর কষাকষি করেন। সেখানে তারেকও স্কাইপে তাদের সঙ্গে আলোচনায় যুক্ত হন। বাংলাদেশে এসব আলাপ আলোচনা ফাঁস হয়ে যায়, এজন্যই ডক্টর কামাল হোসেনকে সিঙ্গাপুরে উড়িয়ে নেওয়া হয়েছে। একটি সূত্র জানিয়েছে, ফলপ্রসূ আলোচনা না হলে সিঙ্গাপুর থেকে লন্ডনে যেতে পারেন ডক্টর কামাল হোসেন। বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে, তারেক জিয়া এখন জাতীয় ঐক্যফ্রন্ট এবং জামাত কোনোটাই ছাড়তে চান না। আন্তর্জাতিক লবিং এবং প্রভাবশালী দেশগুলোর সমর্থন আদায়ের জন্য তার যেমন ডক্টর কামাল হোসেন এবং জাতীয় ঐক্যফ্রন্ট প্রয়োজন, তেমনি বাংলাদেশের রাজনীতির মেরুকরণের জন্য তার 20 দল এবং জামাতকে প্রয়োজন। যদিও জেল থেকে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া জানিয়ে দিয়েছেন যে প্রয়োজনে বিএনপি ঐক্যফ্রন্ট ছাড়বে, কিন্তু জামাত নয়। কিন্তু তারেক জিয়া 2 জোটই অটুট রাখার পক্ষে। জামাতকে আড়াল রেখে কিভাবে 2 জোট অটুট রাখা যায় সে বিষয়ে আলোচনার জন্যই ডক্টর কামাল হোসেনকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে বিএনপিকে পুনরুজ্জীবিত করা এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে জনমত সৃষ্টির লক্ষ্যে ডক্টর কামাল হোসেন 3 দফা প্রস্তাব নিয়ে সিঙ্গাপুরে গেছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এখানে তারেক জিয়ার বিশ্বস্ত প্রতিনিধিদের কাছে ডক্টর কামাল এই 3 দফা প্রস্তাবনায় যৌক্তিকতা তুলে ধরবেন বলে জানা গেছে। এই 3 দফা প্রস্তাবের মধ্যে রয়েছে: 1. আপাতত কিছুদিনের জন্য রাজনীতি থেকে দূরে সরে যাবেন তারেক জিয়া। বিএনপির মধ্যে থেকে কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হবে। 2. জামাতের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ত্যাগের ঘোষণা দেবে বিএনপি। 3. ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবে। ডক্টর কামাল হোসেনের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, এই মুহূর্তে কোনো রকমের আন্দোলন সংগ্রামের পক্ষে নন ডক্টর কামাল হোসেন, বরং নিজেদের আগে উপযুক্ত করার পক্ষে। ডক্টর কামাল হোসেনের ঘনিষ্ঠরা বলছেন, তিনি মনে করেন যে বিএনপি যেহেতু ঐক্যফ্রন্টের প্রধান দল, যেহেতু বিএনপির ব্যাপক জনসমর্থন রয়েছে, তাই আগে বিএনপির শুদ্ধি অভিযান প্রয়োজন। বিএনপিকে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে। সংশ্লিষ্ট সূত্র মতে ডক্টর কামাল এটাও বলছেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আস্থাভাজন না হলে দেশে আন্দোলন সংগ্রাম করে লাভ নেই। জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই 3 দফা প্রস্তাবে সায় আছে, কিন্তু দলের অধিকাংশ শীর্ষ নেতারা এই প্রস্তাবকে আরেকটি ষড়যন্ত্র হিসেবেই দেখছেন। এদের কেউ কেউ মনে করছেন 30 ডিসেম্বরের নির্বাচন বিএনপিকে অর্ধেক মৃত্যু করছে, আর এই 3 সুপারিশ গ্রহণ করা হলে সংগঠন হিসেবে বিএনপি নিঃশেষ হয়ে যাবে। এদিকে বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচন নিখুঁত হয়নি বলে জাতিসংঘ মহাসচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একেবারে নিখুঁত নির্বাচন বিশ্বের কোথাও হয় না। তিনি বলেন, জাতিসংঘ বলছে নির্বাচনটা পারফেক্ট ছিল না, নিখুঁত ছিল না। আমি বলছি নিখুঁতভাবে কোন দেশে নির্বাচন হয়েছে? কে বলতে পারবে আমার নির্বাচনটা একেবারে নিখুঁত? রোববার সেতু ভবনে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচার চালাচ্ছেন। জাতিসংঘের সংলাপের আহ্বানে সরকার কোনো উদ্যোগ নেবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংলাপটা সব গণতান্ত্রিক দেশেই সব রাজনৈতিক দলগুলোর মধ্যে কন্টিনিউ করা উচিত। সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে সংলাপের কথা জাতিসংঘ বলেনি, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা অংশ, তারা এটা বলেছে।
তিনি বলেন, নির্বাচনের আগে সংলাপ হয়েছে, ভবিষ্যতে যখন প্রয়োজন হবে তখন দেখা যাবে। এখন নির্বাচন নিয়ে সংলাপের কোনো আবশ্যকতা নেই। আওয়ামী লীগের বিজয় উৎসব নিয়ে বিএনপির মহাসচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে ভরাডুবির পর দলের মধ্যেও প্রতিকূল অবস্থার মধ্যে পড়ে সরকারকে আক্রমণ করে বক্তব্য দিয়ে যাচ্ছেন বিএনপির মহাসচিব। আগে মির্জা ফখরুল ইসলামকে দল সামলাতে বলেন, নিজের ঘর সামলাতে বলেন। ঘরেই উনি বিপদে আছেন। তিনি বলেন, এখন সরকারকে বেশি বেশি আক্রমণ করছেন কেন? মাঝে মাঝে আমাকেও। এই আক্রমণ কেন করছেন সেটা আমরা বুঝি, কারণ তার দল থেকেই তাকে সরকারের দালাল বলছে। কাজেই এই অপবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য বেশি বেশি করে সরকার বিরোধী বক্তব্য উনি দেবেন, এটাই স্বাভাবিক। ভোটে হারের পর বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে দেশে বিদেশে অপপ্রচার চালিয়েও ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, এখন নির্বাচন নিয়ে যে বিষয়টা তারা বলছে এটা পরাজিতের মুখে ব্যর্থতার প্রলাপ ছাড়া আর কিছু না। পরাজিতের মুখে ব্যর্থতার প্রলাপ আমরা শুনতে পাচ্ছি। ভোট নিয়ে অভিযোগকারী মির্জা ফখরুল ইসলামকে পাল্টা প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, উনি যে নির্বাচনে জিতলেন, নির্বাচনটা নিরপেক্ষ না হলে উনি জিতলেন কেমন করে? মির্জা ফখরুল নির্বাচনে জিতলেন কেমন করে? 3 দিন আগে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে বিএনপি মহাসচিব ফখরুলের অনুপস্থিত থাকার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে ঐক্যফ্রন্টের মিটিংয়ে যাননি। এটা কেন? আসলে কি তিনি অসুস্থ? এটা রাজনৈতিক অসুস্থতা। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের RS ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।